দ্বিতীয় দফার যে ভোট রয়েছে সেদিকে নজর রাখতেই হচ্ছে, কারণ ভোট বাংলায় দ্বিতীয় দফা, উত্তরের 3 আসনে ভোট। এবং একদিকে বিজেপি রাজ্য সভাপতির কেন্দ্র বালুরঘাট, আর একদিকে পাহাড় নজরে রায়গঞ্জ। বিজেপির গড় হিসেবে পরিচিত উত্তরবঙ্গের 3 আসনে বুধবার ভোট। দ্বিতীয় দফায় নির্বাচনে ফুলে ফুলে জোর টক্কর 3 আসনে। শুক্রবার ভোট বাংলায় দ্বিতীয় দফা, উত্তরবঙ্গের আরও 3 আসনে নির্বাচন। 19-এর ভোটে যেখানে 3-3 ছিল বিজেপির, পাহাড়ের সঙ্গে এবার সমতলেও ভোট। গতবারের মতো চতুর্মুখী নয়, এবার দার্জিলিং লোকসভার লড়াই মূলত ত্রিমুখী। বিজেপির রাজু বিস্তা, তৃণমূলের গোপাল লামা, অন্যদিকে কংগ্রেসের মনীষ তামাং। সেই 2009 থেকে পাহাড় বিজেপির দখলে। এবারও পদ্ম শিবিরের পাশে বিমল গুরু, GNLF। গত লোকসভা ভোটে দার্জিলিংয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্তা পান 7,50,760 ভোট, যা ছিল প্রদত্ত ভোটের 59.69%। তৃণমূলের অমর সিং রায় 3,36,624 ভোট পান, শতাংশের হার ছিল 26.79%। সিপিএমের সমন পাঠক পান 50,524 ভোট, আর কংগ্রেসের শঙ্কর মালাকারের ঝুলিতে ছিল 65,186 ভোট। 4,13,443 ভোটে জেতেন বিজেপির রাজু। শেষ 3টি ভোটে বিজেপির প্রার্থী বদল করলেও এবার টানা দ্বিতীয়বার রাজুর কপালে শিকে ছিঁড়েছে। 19-এর ভোটের ধারা অব্যাহত থাকে 21-এর বিধানসভা নির্বাচনেও। 2021-এর ভোটে দার্জিলিং লোকসভার অন্তর্গত কালিম্পং, দার্জিলিং, কার্শিয়ং, মাটিগাড়া, নকশালবাড়ি, শিলিগুড়ি ও ফাঁসিদেওয়ায় জেতে বিজেপি। একমাত্র চোপড়ায় জয় পায় তৃণমূল। বিধানসভা ভোটের নিরিখে 7টি আসনে বিজেপি এগিয়ে ছিল 1,62,768 ভোটে। লোকসভা ও বিধানসভা ভোটে বিজেপি পাহাড়ে এগিয়ে থাকলেও ছবিটা কিছুটা বদলায় 2023-এর পঞ্চায়েত ভোটে। চোপড়ায় এগিয়ে ছিল তৃণমূল। কালিম্পং, কার্শিয়ং, দার্জিলিংয়ে এগিয়ে ছিল তৃণমূলের জোট সঙ্গী অনিত থাপার দল গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। গত পুরো ভোটে শিলিগুড়ি পুরসভা দখল করে তৃণমূল। দ্বিতীয় দফার অন্যতম নজরকাড়া আসন বিজেপি রাজ্য সভাপতির আসন বালুরঘাট। একদা আরএসপির গড় বালুরঘাট 14তে ফুটেছিল জোড়াফুল, গত ভোটে ফুলবদল। ডাবলের লক্ষ্যে এবার নেমেছেন সুকান্ত মজুমদার, তাঁর প্রতিদ্বন্দ্বী রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। আরএসপির হয়ে লড়ছেন জয়দেব সিদ্ধান্ত। 19-এর ভোটে সুকান্ত প্রথমবারই চমকে দেন। বিজেপি প্রার্থী পান 5,39,317 ভোট, প্রাপ্ত ভোট ছিল 45.53%। তৃণমূলের অর্পিতা ঘোষ 5,06,024 ভোট পান, ভোট শতাংশ ছিল 42.73%। আরএসপির রনেন বর্মন 72,990টি ভোট পান, আর কংগ্রেসের সাদেক সরকারের ঝুলিতে ছিল 36,783 ভোট। লোকসভার ধাক্কা অবশ্য বিধানসভা ভোটে সামলে নেয় তৃণমূল। বালুরঘাটের অন্তর্গত ইটাহার, কুশমান্ডি, কুমারগঞ্জে জেতে তৃণমূল। বালুরঘাট, তপন, গঙ্গারামপুর যায় বিজেপির দখলে। হরিরামপুর দখল করে তৃণমূল। বিধানসভা ভোটের নিরিখে তৃণমূল বালুরঘাট লোকসভা কেন্দ্রে এগিয়ে 88,920টি ভোটে। শুধু 21-এর মহাযুদ্ধ নয়, পঞ্চায়েত ভোটেও বালুরঘাট লোকসভায় দাপট দেখায় রাজ্যের শাসক দল। পঞ্চায়েত ভোটের নিরিখে এগিয়ে 2,50,625 ভোটে তৃণমূল। পাশের লোকসভা কেন্দ্র রায়গঞ্জেও ত্রিমুখী লড়াই। বিজেপির কার্তিক চন্দ্র পাল, তৃণমূলের কৃষ্ণ কল্যাণী, আর কংগ্রেসের বাজি আলী ইমরান রামজ। একদা বামদুর্গ রায়গঞ্জে গত লোকসভা ভোটে প্রথমবার বাজিমাত করে পদ্মফুল। দেবশ্রী চৌধুরী পান 5,11,652 ভোট। তৃণমূলের কানাইয়ালাল আগরওয়াল 4,51,783, সিপিএমের মোহাম্মদ সেলিম 1,82,035 ও কংগ্রেসের দীপা দাসমুন্সি পান 83,662 ভোট। বালুরঘাটের মতো রায়গঞ্জের লোকসভার ঘাটতি বিধানসভায় পুষিয়ে নেয় তৃণমূল। 2021-এর নিরিখে ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদে বড় জয় পায় তৃণমূল। অন্যদিকে কালিয়াগঞ্জ ও রায়গঞ্জে জেতে বিজেপি। 21-এর থেকেও 23-এর পঞ্চায়েত ভোটে রায়গঞ্জে আরও বড় লিড পায় তৃণমূল। পঞ্চায়েত ভোটের নিরিখে এগিয়েছিল তৃণমূল। গতবার বিজেপির পক্ষে ছিল 3-3। এবার কি তার পুনরাবৃত্তি না নতুন সমীকরণ? উত্তরের 3 আসনে চর্চার শেষ নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পরে খবরে আসি, অযোগ্যদের নামের তালিকা সহ হলফনামা আদালতে জমা দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। বিতর্কের আবহেই এই দাবি করলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। বিরোধীদের প্রশ্ন, গোটা প্যানেল বাতিলের দায় কেন রাজ্য সরকার এবং এসএসসি কর্তৃপক্ষ নেবে না? শিক্ষামন্ত্রীর পাল্টা দাবি, যোগ্যদের পাশে আছে রাজ্য সরকার। অনারেবল হাইকোর্টের কাছে 2 না 3 বার দিয়েছি
একটা 18 ডিসেম্বর, একটা 20 ডিসেম্বর, একটা 5ই জানুয়ারি 2024, এবং তাতে 5000-এর উপর যারা কিনা মানে আমাদের চোখে বিতর্কিত ক্যান্ডিডেট, বলা যেতে পারে অযোগ্য ক্যান্ডিডেট। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দাবি, অযোগ্যদের তালিকা জমা দেওয়া হয়েছিল আদালতে, দুবার দেওয়া হয়েছিল পূর্ণাঙ্গ রিপোর্ট। 2016 নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে 26,753 জনের চাকরি যাওয়ার পরিপ্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থনে TV9 বাংলার সামনে এমন বিস্ফোরক দাবি করলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। আদালতে যোগ্য অযোগ্যদের তালিকা না দেওয়ার যে অভিযোগ উঠেছিল তা অস্বীকার করার পাশাপাশি একটি তালিকা সামনে এনে স্কুল সার্ভিস কমিশন কর্তৃপক্ষ দাবি করেছে নবম দশমে OMR অনিয়মে চিহ্নিত হয়েছিলেন 808 জন, র্যাঙ্ক জাম্পিংয়ে চিহ্নিত 185 জন, সব মিলিয়ে সংখ্যাটা 993 জন। একাদশ দ্বাদশে OMR অনিয়মে চিহ্নিত 772 জন, এক্ষেত্রে র্যাঙ্ক জাম্পিংয়ে চিহ্নিত 39 জন, সংখ্যাটা মোট 811। গ্রুপ সিতে OMR অনিয়মে 2 দফায় চিহ্নিত 840 জন, গ্রুপ ডি এর ক্ষেত্রে OMR অনিয়মে চিহ্নিত 1911 জন। এর সঙ্গে সুপারিশপত্র ছাড়া গ্রুপ সিতে নিয়োগ করা হয়েছে 350 জনকে, গ্রুপ ডিতে এই সংখ্যাটা 573 জন। স্কুল সার্ভিস কমিশন কর্তৃপক্ষের দাবি, মোট 5478 জন অযোগ্যের তালিকা তারা জমা দিয়েছে হাইকোর্টে। গ্রুপ সি এবং ডি এর ক্ষেত্রে আমি এই চেয়ারে বসবার আগে দুটো বিপরীতধর্মী এফিডেভিট গেছিল। জাস্টিস গঙ্গোপাধ্যায় যখন প্রথম তদন্তের নির্দেশ দেন, এই বিপরীতধর্মী এফিডেভিটের ভিত্তিতে দেন। বিরোধী রাজনৈতিক দলগুলি অবশ্য একযোগে দাবি করছে যে এই বিপুল অনিয়মের দায় কোনোভাবেই এড়াতে পারে না রাজ্য সরকার। যোগ্যরা চাকরি পাক এবং যারা অযোগ্য তাদের অন্য কোনো জায়গায়, কারণ ভুলটা করেছে সরকার। সর্বনাশ যে ক্ষতি করে দিয়ে গেছে এই সরকার বা দিয়ে গেল, তার কোনো ক্ষমা নেই। মুখ্যমন্ত্রী বরঞ্চ এই ছেলে মেয়েদের চাকরি গেল তার অপরাধে দুর্নীতির টাকা নিয়ে চাল কাপড় মিশিয়ে দিয়েছেন, তার অধিকার নেই ক্ষমতায় বসে থাকার। শি মাস্ট রিজাইন। দুর্নীতির দায় বাতিল প্রায় 26,000-এর প্যানেল, দায় এড়াতে পারে রাজ্য সরকার কমিশন। এসএসসি তাদের আজকে কে অযোগ্য এবং কে যোগ্য ইত্যাদি তালিকা নিয়ে যে ধোঁয়াশা তৈরি করার গতকাল বিজেপি নেতারা চেষ্টা করছিলেন, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই মাত্র এই কজন হচ্ছে অযোগ্য, সেটা হচ্ছে সেই সংখ্যাটা হচ্ছে 8%, আর বাকি 92% হচ্ছে যোগ্য। সরকার কিন্তু তাদের পাশে ছিল, আছে এবং থাকবে। রাজনৈতিক চাপানুতর চলছেই, মামলা এখন সুপ্রিম কোর্টে। জোরালোভাবে এই প্রশ্ন উঠছে যে যোগ্যতা থাকা সত্ত্বেও যারা চাকরি খোয়ালেন তাদের এই পরিস্থিতিতে ফেলার দায় কি রাজ্য সরকার আর কমিশনের নয়? সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। অর্ডার ফিক্সিং চলছে, বিচারপতিদের একাংশের সঙ্গে বিজেপির যোগসাজশ। এসএসসি মামলার রায় নিয়ে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর বোমা ফাটানো ও অমরনাথ শাখার ভবিষ্যৎবাণীর প্রসঙ্গ টেনে আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিচারপতি বলেছেন যে সবার চাকরি বাতিল করে দেওয়া হবে, এবং তার দুদিন আগে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন আমি সপ্তাহের শুরুতেই বোম ফাটাবো। একটা সপ্তাহ শুরু হয় কবে? সোমবার। রায়টা এলো কবে? সোমবার। এটা কি কাকতালীয়? ওন্দার বিধায়ক অমর শাখা তিনি একটা কর্মী সভা থেকে, একটা জনসভা থেকে বলেছেন এ তো সবে শুরু, এপ্রিলের 30 তারিখের মধ্যে আরও 59,000 যোগ্যদের চাকরি যাবে। আজকে প্রতিশোধ নেওয়ার জন্য এই যে হাইকোর্টের অর্ডার, তার রন্ধে রন্ধে বিজেপি স্ট্যাম্প রয়েছে। ম্যাচ ফিক্সিং আপনারা দেখেছেন, যারা বেটিং করে বলে পরের বলে ছক্কা হবে, তাই হয়। এগুলো হচ্ছে অর্ডার ফিক্সিং, দুর্ভাগ্যজনক। কোর্ট ফিক্সিং, আগে আমরা বেটিং শুনতাম, এখন বেটিংয়ের নতুন মাত্রা অ্যাড করছে কলকাতা হাইকোর্টের একাংশ। বিজেপির লোকেরা বেটিং করছে, আর সেই বেটিংয়ের দোসর হিসেবে কাজ করছে কিছু বিচারকের আসনে থাকা বিচারপতিরা। এবার গোঘাটে তৃণমূল কর্মীর গলায় অস্ত্রের কোপ, আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মেডিকেলে ভর্তি তৃণমূল কর্মী। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের, হামলার অভিযোগ অস্বীকার বিজেপির। ব্যানার পোস্টার লাগানোর সময় অশান্তি শুরু হয়, তর্কাতর্কি চলাকালীন তৃণমূল কর্মী জনার্দন দত্তের গলায় কোপ দেওয়ার অভিযোগ।
রোজভ্যালি মামলায় এবার বিপাকে প্রয়াত সাধন পাণ্ডের কন্যা। সিবিআই চার্জশিটে অভিযুক্তদের তালিকায় নাম শ্রেয়া পাণ্ডের। রোজভ্যালি থেকে বড় অঙ্কের টাকা নেওয়া থেকে বিদেশ সফর, মন্ত্রীর মেয়ে হওয়ায় শ্রেয়ার বিরুদ্ধে প্রভাব খাটানো সহ একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে। সিবিআই এর চার্জশিটের এক্সক্লুসিভ কপি TV9 বাংলার হাতে। এসএসসি দুর্নীতি মামলায় চাকরি বাতিল নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি, গরম ভোটের হাওয়া। তারই মধ্যে চর্চায় বেআইনি অর্থলগ্নি সংস্থার কেলেঙ্কারি। সারদার সঙ্গে কোটি কোটি টাকা প্রতারণায় নাম জড়ায় বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালি। লোকসভা ভোটের আবহেই রোজভ্যালি মামলায় ভুবনেশ্বর আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেখানে প্রধান অভিযুক্তদের তালিকায় একেবারে শীর্ষে রয়েছে প্রয়াত সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডের নাম। TV9 বাংলার হাতে চার্জশিটের এক্সক্লুসিভ কপি। সেখানে শ্রেয়ার বিরুদ্ধে পরের পর বিস্ফোরক অভিযোগ এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জশিটে উল্লেখ, রোজভ্যালি থেকে 2,22,00,000-এর বেশি টাকা গিয়েছে শ্রেয়া পাণ্ডের দুই সংস্থায়। রোজভ্যালির রেস্তোরাঁর সাজসজ্জা সহ বিভিন্ন কাজের বরাতও একতরফাভাবে পেয়েছিল শ্রেয়ার সংস্থা। অভিযোগ উঠছে প্রাপ্য টাকার থেকে অতিরিক্ত টাকা দেওয়া হয়েছিল তার সংস্থাকে, সেই টাকাও তিনি ফেরাননি। তাছাড়া সাধন কন্যা ও তাঁর টিমের চীন সফরের খরচের বড় অংশ বহন করেছিল রোজভ্যালি। চার্জশিটে সিবিআই উল্লেখ করেছে, রোজভ্যালি বেআইনি অর্থলগ্নি সংস্থা জেনেও তাদের সঙ্গে নিজেকে জড়িয়েছিলেন শ্রেয়া। সংস্থার বিভিন্ন অনুষ্ঠানে যেতেন, ব্র্যান্ডিং করতেন, সংস্থার ব্যবসা বাড়াতে সাহায্য করেছিলেন। চার্জশিটে পরের পর বিস্ফোরক অভিযোগ। পুরনো মামলায় এখন কোনো মন্তব্য নয় বলে TV9 বাংলাকে জানিয়েছেন শ্রেয়া। তবে বিষয়টি নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছে তার দল তৃণমূল। ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে চাপ দিয়ে ব্ল্যাকমেলিং করে ইন্টেরিয়ার ডেকোরেটরের যত কাজ রোজভ্যালির অফিসগুলোতে এই ম্যাডাম পাণ্ডে করেছিলেন। তার এক্সচেঞ্জ অফ 3 কোটি টাকা রোজভ্যালি দিয়েছে, সবাই জানে। এই যে বিরোধী দলকে টার্গেট করা রাজনীতি, সারা ভারতবর্ষের বুকে তো এই রাজনীতিটার চর্চাই বিজেপি করছে। যে বিজেপি নয় তাকে চোর বলে দাগিয়ে দাও, তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে দাগিয়ে দাও। রোজভ্যালি মামলাতেই গ্রেপ্তার হয়েছিলেন তৃণমূলের দুই সাংসদ অধুনা প্রয়াত তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়। তদন্ত থমকে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। নিশানা করেছেন প্রতিপক্ষ সুদীপকে। ইউনিভার্সিটি রেডি, ড্রাফট তৈরি, অবক্তব্য এবার শুধু ফ্রেশ করে সইটা করে সিবিআই ইডি অফিসে পাঠানো মাত্র। সুদীপ ব্যানার্জির বিষয় তদন্ত কেন থমকে রয়েছে? মানি ট্রেলের ব্যাপারে, লার্জার কনস্পিরেসির ব্যাপারে, সেগুলো কেন এত দিন ধরে? 17 সালের বিষয়, এটা 24। সিবিআই চার্জশিটে বিদ্ধ হলেও ইডির চার্জশিটের নাম নেই শ্রেয়া পাণ্ডের। ইডির আইনজীবী অভিজিৎ ভদ্র জানিয়েছেন এ বিষয়ে তদন্ত চলছে। সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে ভোটের মধ্যেই রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ। 2রা মে তৃতীয় দফার আগে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ। 8ই মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ। 12ই ফেব্রুয়ারি শেষ হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। ফল প্রকাশের দিনই মার্কশিট ও সার্টিফিকেট হাতে পাবেন পরীক্ষার্থীরা। এদিকে গরম দিন দিন বেড়ে চলেছে। তীব্র গরমে হাঁসফাঁস দশা, একটু স্বস্তির খোঁজ। জঙ্গল ছেড়ে শটান ক্যানেলে গজরাজ। একজন দুজন নয়, একেবারে পালে পালে। বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে তিস্তা ক্যানেলে নেমে পড়েছিল হাতির পাল। 2 দিন কাটিয়ে আবার জঙ্গলে পাড়ি। এবার গন্তব্য কাঠামবাড়ির জঙ্গল।